শুভ্র তার নতুন ফ্ল্যাটে পৌঁছে ব্যাগগুলো একপাশে রাখলো। জানালা দিয়ে বাইরের ব্যস্ত শহরটার দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল, শুভ্রর ভালোবাসা হয়তো সস্তা ছিল অবন্তী, কিন্তু তার আত্মসম্মান অনেক দামি। এবার তুমি তোমার অহংকার নিয়ে থেকো, আর আমি আমার শূন্যতা নিয়ে বাঁচতে শিখি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। বাড়ির ডাইনিং টেবিলে খাবার সাজানো, কিন্তু শুভ্র চিরচেনা চেয়ারটা আর শূন্য। অবন্তী খেতে বসে বারবার সেই খালি চেয়ারটার দিকে তাকাচ্ছে। এতদিন শুভ্র থাকলে জোর করে এটা ওটা নিয়ে খুনসুটি করতো, আজ খুব শান্ত। এই নিস্তব্ধতা অবন্তীকে ভিতরে ভিতরে পাগল করে দিচ্ছে। সে মনে মনে নিজেকে বারবার বোঝাচ্ছে, আমি কেন ওর কথা ভাবছি? ও তো একটা অভদ্র ছেলে। ও যা করেছে তার জন্য ওর শাস্তি পাওয়া উচিত ছিল। কিন্তু মনের এক কোণে একটা ছোট্ট প্রশ্ন বারবার উকি দিচ্ছে, শুভ্র কি আসলেই ওকে অসম্মান করতে চেয়েছিল, নাকি 7 বছরের জমানো আবেগটাই খাল হয়ে দাঁড়িয়েছিল? শুভ্র নতুন জীবনের প্রথম রাত। ল্যাপটপটা খুলে সে নিজের কাজে ডুবে গেল। সে জানে এই শহরে একা টিকে থাকা কঠিন, কিন্তু অপমানের ছায়ায় বেঁচে থাকার চেয়ে এই একাকিত্ব অনেক বেশি সম্মানের। সে ঠিক করেছে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে অবন্তীর ঘৃণা কোনো দিন পৌঁছাতে পারবে না। শুভ্রর নতুন জীবনের দিনগুলো ঘড়ির কাঁটার মতো নিয়মে বাঁধা পড়ে যায়। সকালে ঘুম থেকে ওঠা, নিজে নাস্তা তৈরি করা, আর তারপর ল্যাপটপ নিয়ে অফিসের কাজে ডুবে যাওয়া। টেকনিক্যাল মার্কেটিংয়ে জটিল ডেটা আর ক্যাম্পেইন অ্যানালাইসিসের ভিড়ে সে নিজেকে এমনভাবে হারিয়ে ফেলল যে অবন্তী নামের সেই অধ্যায়টা যেন কোনো এক পুরনো ধুলো পড়া বইয়ের পাতায় বন্দি হয়ে গেল। অন্যদিকে অবন্তী এখন বেশ ফুরফুরে মেজাজে থাকে। ডাইনিং টেবিলে বসে আর কেউ তার প্লেট থেকে খাবার চুরি করে না। সিঁড়ি দিয়ে নামার সময় কেউ অতর্কিতে সামনে দাঁড়িয়ে ভালোবাসি বলে বিরক্ত করে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিশ্চিন্তে সাজগোজ করে, কারণ দরজার ওপাশে কোনো ছায়া উকি দেওয়ার ভয় নেই। অবন্তী মনে মনে হাসে। যাক, আপদ বিদায় হয়েছে। এখন অন্তত নিজের মতো করে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে ড্রয়িং রুমের সেই কোণটা দেখলে, আহ, যেখানে শুভ্রর বাবা অপরাধীর মতো দাঁড়িয়েছিলেন, অবন্তীর বুকের ভিতরটা কেমন যেন খচখচ করে ওঠে। তবে সেই অনুভূতিকে প্রশ্রয় দেওয়ার মতো মেয়ে সে নয়। এদিকে শুভ্রর অফিসটা বেশ আধুনিক। কাজ ঘেরা কেবিনে বসে সে যখন একটা নতুন প্রজেক্টের স্ট্র্যাটেজি সাজাচ্ছিল, ঠিক তখনই ধপ করে একটা কফির মগ তার টেবিলের উপর রাখা হলো। শুভ্র চমকে তাকিয়ে দেখলো সামনে একটা মেয়ে দাঁড়িয়ে হাসছে। উফ, আপনার এই ল্যাপটপের স্ক্রিন কি আপনাকে কোনো জাদুকরি মন্ত্র শেখাচ্ছে? টানা 2 ঘন্টা ধরে তাকিয়ে আছেন, চোখের পলকও পড়ছে না। মেয়েটার নাম নেহা। এই টিমে সে নতুন জয়েন করেছে। পরনে সালোয়ার কামিজ, কাঁধে একটা ঝোলা ব্যাগ, আর চোখ মুখে এক অদ্ভুত চঞ্চলতা। নেহা শুভ্রর ঠিক পাশের ডেস্কেই বসে। শুভ্র একটু অপ্রস্তুত হয়ে বলল, আসলে কাজটা একটু জরুরি ছিল, তাই খেয়াল করিনি। কফি টাকার। নেহা চেয়ারটা টেনে শুভ্রর একদম কাছে এসে বসে পড়ল। তার চঞ্চল হাতগুলো বাতাসের মতো নড়ছে কথা বলার সময়। কফিটা আপনার জন্য, আর বিলটা আমার অ্যাকাউন্টে। আমি নেহা, এই বাড়ির থরি, এই অফিসের সবচেয়ে চঞ্চল আর টকেটিভ মেম্বার। আপনার নাম সুব্রত। আমি শুনেছি আপনি নাকি এই অফিসের সাইলেন্ট সায়েন্টিস্ট। শুভ্র সামান্য হাসল। অনেকদিন পর কেউ তার সাথে এভাবে সহজভাবে কথা বলছে। অবন্তী সে বিষাক্ত কথাগুলোর পর সে নিজেকে গুটিয়ে নিয়েছিল, কিন্তু নেহার এই অকপট ব্যবহার যেন বরফ গলাতে শুরু করলো। শুভ্র শান্ত গলায় উত্তর দিল, সায়েন্টিস্ট নই, স্রেফ কাজ নিয়ে থাকতে ভালোবাসি। হুম, ওসব কাজ নিয়ে থাকার দিন শেষ। এখন থেকে আমি আছি আপনার পাশে, মানে আপনার পাশের ডেস্কে। আপনার এই গাম্ভীর্য ভাঙার দায়িত্ব এখন থেকে আমার। আচ্ছা, আপনি কি সবসময় এত কম কথা বলেন, নাকি আমাকে দেখে ভয় পাচ্ছেন? নেহা চোখ টিপে হাসলো। শুভ্র অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে রইল। মেয়েটা যেন একটা জীবন্ত ঝর্ণা। কোনো জড়তা নেই, কোনো অহংকার নেই, ঠিক যেন শুভ্র সে পুরনো দিনগুলোর প্রতিচ্ছবি, যখন সে নিজে খুব চঞ্চল ছিল। পরের কয়েকদিন নেহা শুভ্রর ছায়ার মতো হয়ে গেল। লাঞ্চ ব্রেকে শুভ্র যখন একা বসে স্যান্ডউইচ খাচ্ছিল, নেহা তার নিজের টিফিন বক্স নিয়ে হাজির। শুনুন মিস্টার শুভ্র, একা একা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই নিন, আমার মা আজকে দারুণ আলুর দম দিয়েছে, খেয়ে দেখুন।
ধন্যবাদ, তবে আপনি খাওয়ার জন্য এনেছেন? আর আমার ভাগ বসানোটা ঠিক হবে না। আর সমস্যা নেই। তাছাড়া এমনিতেও আমি খুব বেশি খেতে পারি না। আপনি খেয়ে না হয় কমিয়ে দেন। শুভ্র না বলতে গিয়েও পারল না। নেহার এই জোর করে খাওয়ানো বা কাজের ফাঁকে ফালতু জোক শুনিয়ে হাসানোর চেষ্টাগুলো শুভ্রর একঘেয়ে জীবনে নতুন রং ছড়াতে লাগলো। সে বুঝতে পারল অবন্তি দেওয়া ক্ষতগুলো হয়তো এখনো শুকোয়নি, কিন্তু নেহার এই নির্মল বন্ধুত্ব সেই ক্ষতে প্রলেপ দিচ্ছে। অফিস শেষে শুভ্র যখন বাসের জন্য অপেক্ষা করছিল, দেখলো নেহা তার স্কুটি নিয়ে সামনে এসে দাঁড়ালো। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? উঠুন, আপনাকে ড্রপ করে দিই। অফিসের সবচেয়ে ভালো কলিগকে তো একটু সেবা করাই যেতে পারে। শুভ্র ইতস্তত করে বলল। উফ, আপনি এত কথা বলেন কেন? যা বলছি তাই করুন। তাড়াতাড়ি উঠুন, নয়তো মাঝ রাস্তায় স্কুটি থামিয়ে আপনাকে দিয়ে ধাক্কা দেওয়া হবো। নেহার এই চঞ্চল শাসনে শুভ্র না এসে পারল না। সেদিন স্কুটির পিছনে বসে ঝোড়ো বাতাসে ঝাপটা যখন শুভ্রর গায়ে লাগছিল, তখন তার একবারও অবন্তীর কথা মনে পড়ল না। তার মনে হচ্ছিল জীবনটা হয়তো নতুন করে শুরু করা যায়। কারো অবহেলায় থেমে থাকাই জীবন নয়, বরং নেহার মতো চঞ্চল আর প্রাণবন্ত হয়ে ওঠাই আসল মুক্তি। এদিকে অবন্তী তার ঘরে বসে একটা গল্পের বই পড়ছিল। হঠাৎ তার মনে হলো শুভ্র থাকলে হয়তো এতক্ষণে দরজায় টোকা দিয়ে বলতো। বইটা রেখে আমার দিকে তাকাও না একবার। অবন্তী বিরক্ত হয়ে বইটা বন্ধ করলো। একটা অদ্ভুত একাকিত্ব তাকে গ্রাস করতে শুরু করেছে, যা সে কাউকে বলতে পারছে না। বাড়ির সবাই আছে, শুধু সেই ছেলেটা নেই যে তার সব অপমান সহ্য করেও হাসি মুখে সামনে দাঁড়িয়ে থাকতো। শুভ্রর এই নতুন জীবনটা যেন এক ঝটকায় তাকে অনেক পরিণত করে দিয়েছে। নেহার স্কুটির পিছনে বসে যখন সে শস্য শব্দে বাতাসে কেটে এগিয়ে যাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল গত 7টা বছর সে কেবল একটা মিথ্যা মরিচাকার পিছনে ছুটেছে। ভালোবাসা মানে যদি কেবল অপমান আর নিজের বাবা মায়ের মাথা নিচু হওয়া হয়, তবে সেই ভালোবাসার চেয়ে এই অচেনা মেয়েটার সাথে কাটানো কয়েক মুহূর্তের নির্মল বন্ধুত্ব অনেক বেশি দামি। পরদিন সকালে অফিসে আসতেই শুভ্র দেখলো তার ডেস্কে একটা ছোট্ট ক্যাকটাস গাছ রাখা, পাশে একটা চিরকুট। সাইলেন্ট সায়েন্টিস্টের ডেস্কে একটু প্রাণ থাকা দরকার। ইতি নেহা। শুভ্র মুচকি হাসলো। ঠিক তখনই নেহা পিছন থেকে এসে ধপ করে ওর চেয়ারের হাতলে বসলো। তার চোখে মুখে সেই চিরচেনা দুষ্টুমি। কি হলো? গিফট পছন্দ হয়েছে? নাকি আবার ভাবছেন এটা নিয়ে কোনো ল্যাবরেটরিতে গবেষণা করবেন? শুভ্র হাসতে হাসতে বলল। না না, গবেষণা নয়, গামছাটা আসলেই সুন্দর। ধন্যবাদ নেহা। নেহা এবার একটু গম্ভীর হওয়ার ভান করে বলল। শুনুন শুভ্র সাহেব, শুধু ধন্যবাদে কাজ হবে না। আজ লাঞ্চে আপনাকে আমার ফেভারিট কাচ্চি খাওয়াতে হবে। নো এক্সকিউজ। শুভ্র অবাক হয়ে তাকালো। সে সাধারণত বাইরের খাবার এড়িয়ে চলে, কিন্তু নেহার এই আবদার ফেরানোর শক্তি যেন তার নেই। সে মাথা নেড়ে সাই দিল। পুরোটা দুপুর তারা একসাথে কাটালো। নেহা সারাক্ষণ কথা বলে গেল, তার ছোটবেলা, তার শখ, আর কিভাবে সে সারাদিন সবাইকে জ্বালিয়ে মারে। শুভ্র শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। অবন্তীর সাথে কাটানো 7 বছর সে সব সময় নিজেই কথা বলে গেছে, অবন্তী শুধু তাচ্ছিল্য করেছে। এই প্রথম কেউ তার সামনে মন খুলে কথা বলছে, তাকে হাসানোর চেষ্টা করছে। এদিকে শুভ্রর সেই বিশাল বাড়িতে এখন এক ভুতুড়ে নিস্তব্ধতা। বিকেলের নাস্তায় বড় চাচা আর শফিক সাহেব একসাথে বসে আছেন, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। অবন্তী কলেজ থেকে ফিরে ধপ করে সোফায় বসলো। ওর মেজাজটা আজ খিটখিটে হয়ে আছে। মা, চা দাও তো এক কাপ, মাথাটা বড্ড ধরেছে। শুভ্রর মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বললেন। দিচ্ছি মা, একটু বসো। অবন্তীর কেন জানি মায়ের এই শান্ত ভাবটা সহ্য হলো না। সে বাঁকা চোখে তাকিয়ে বলল। বাড়িতে কি সবাই মৌনব্রত পালন করছে নাকি? কারোর মুখে কোনো কথা নেই কেন? বড় চাচা চশমাটা টেবিলের উপর রেখে মেয়ের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত ঘৃণা ফুটে উঠল। তিনি গম্ভীর গলায় বললেন। কথা বলার মানুষটা তো চলে গেছে অবন্তী। যাকে অপমান করার জন্য তুই সবসময় মুখিয়ে থাকতিস, সে এখন নিজের মান সম্মান নিয়ে আলাদা থাকে। এখন বাড়িতে তো শান্তি থাকার কথা, তোর মাথা ধরছে কেন? অবন্তী দমে গেল না,
সে মুখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, শান্তি তো আছেই। অন্তত কেউ এসে অযথা জড়িয়ে ধরার সাহস পায় না, বিরক্ত করে না। ভালোবাসি বলে আমার মাথা খায় না। আমি তো এই শান্তিই চেয়েছিলাম। ঠিক তখনই শুভ্রর ছোট বোন মীরা ঘর থেকে বেরিয়ে এলো। ওর হাতে একটা পুরনো ডায়েরি। সে অবন্তীর সামনে গিয়ে ডায়েরিটা ছুঁড়ে দিয়ে বলল, এই নাও তোমার শান্তি। ভাইয়া যাওয়ার সময় এটা হয়তো ভুলে ফেলে গেছে। এতে তোমার 7 বছরের সব কথা লেখা আছে। আজ যে শান্তিই তুমি চাইছো, এমন দিন আসবে এই শান্তিই তোমাকে একটু একটু করে তিলে তিলে শেষ করে দেবে। মীরা কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেল। অবন্তী ডায়েরিটা দিকে তাকিয়ে রইল। তার হাত কাঁপছে। সে কি আসলেই ভুল করেছে? কিন্তু পরক্ষণে তার ভেতরের সেই অহংকার মাথা চাড়া দিয়ে উঠল। না, আমি ঠিক করেছি। শুভ্রকে আমি আমার ছোট ভাই হিসেবে জানি। একটা ছোট ভাই হয়ে ও আমাকে ওভাবে টাচ করবে কেন? অবন্তী ডায়েরিটা না খুলেই একপাশে সরিয়ে রাখলো। এদিকে রাত 10টা। শুভ্র তার নতুন ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। হঠাৎ নেহার ফোন এলো। হ্যালো মিস্টার সায়েন্টিস্ট, কি করছেন? ঘুমিয়ে পড়েছেন নাকি? শুভ্র ফোনের ওপাশে নেহার খিলখিল হাসি শুনে নিজের অজান্তেই হাসলো। না মিস নেহা, বারান্দায় দাঁড়িয়ে আছি। আপনি কেন ফোন করলেন এত রাতে? এমনি আপনার কথা মনে পড়লো তাই। শুনুন, কাল কিন্তু আমরা একটা নতুন প্রজেক্টের কাজ শুরু করছি। আপনি রেডি তো? আর হ্যাঁ, কাল থেকে আপনাকে স্কুটি চালানো শিখতে হবে। প্রতিদিন আমি আপনাকে ড্রপ করব না। শুভ্র আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো অবন্তীর নামটা আসলেই তার অভিধান থেকে মুছে যাচ্ছে। সে খুব সহজ গলায় উত্তর দিল। ঠিক আছে নেহা, কাল দেখা হবে। শুভ্রর জীবনে যখন নেহার মতো এক চঞ্চল হাওয়ার প্রবেশ ঘটেছে, তখন তখন অবন্তী নিজের সেই বিশাল ঘরে একাকিত্বের অন্ধকারে ডুবে যাচ্ছে। নেহার সাথে হাসি খুশি মনে কথা শেষ করার পর শুভ্রর মনটা হঠাৎ একটু নরম হয়ে এলো। নিজের জেদ আর অভিমান একদিকে, কিন্তু জন্মদাতা বাবা মায়ের প্রতি টানটা তো অস্বীকার করা যায় না। সে ফোনটা হাতে নিয়ে তার বাবার নাম্বারে ডায়াল করলো। ওপাশে ফোনটা বাজতেই শফিক সাহেবের কাঁপা কণ্ঠ শোনা গেল। হ্যালো শুভ্র, বাবা কেমন আছিস তুই? শুভ্র গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলল, হ্যাঁ বাবা, আমি ভালো আছি। কেমন আছো তোমরা? মা কেমন আছে? মীরা আর বড় চাচা বড় চাচি কেমন আছে? শফিক সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি চেঁচিয়ে রাবিয়া বেগমকে ডাকলেন। কোথায় গেলে শুভ্রের মা? শুভ্র ফোন করেছে, জলদি আসো। রাবিয়া বেগম শফিক সাহেবের থেকে ফোনটা কেড়ে নিয়ে প্রায় কাঁদতে কাঁদতে বললেন, বাবা শুভ্র, কেমন আছিস তুই? তুই আমাদের ভুলে গেলি? একটা বারও মনে পড়লো না তোর মা বেঁচে আছে কিনা? নতুন বাসায় তোর কষ্ট হয় না তো বাবা? শুভ্র শান্ত গলায় বলল, না মা, আমি ঠিক আছি। অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই ফোন করতে দেরি হলো। চাচা চাচি কেমন আছে? মীরা কই? রাবিয়া বেগম ফোনটা লাউড স্পিকারে দিলেন। বড় চাচা পাশ থেকে বললেন, শুভ্র রে, বাড়িটা একদম ফাঁকা লাগে তোকে ছাড়া। তোর চাচি তো সারাদিন তোর ঘরের দিকে তাকিয়ে থাকে। কবে আসবি একবার? শুভ্র হাসলো। আসবো চাচা, সময় করে একদিন চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক সেই মুহূর্তে বড় চাচি পাশ থেকে বলে উঠলেন, শুভ্র, অবন্তী পাশের রুমেই আছে। আমি ওকে ডেকে দিচ্ছি, তুই ওর সাথে দুটো কথা বল। ওর উপর আর রাগ করে থাকিস না বাবা, ও তো তোর বড় বোন। শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। অবন্তী নামটা শুনলেই তার বুকের ভিতরে সেই অপমানের স্মৃতিগুলো চাবুকের মতো আছাড় মারে। সে দ্রুত বলে উঠল, আরে মা শোনো, কলিং বেল বাজছে। মনে হচ্ছে অফিসের পিয়ন এসেছে জরুরি কোনো কিছু ফাইল নিয়ে। আমাকে এক্ষুনি যেতে হবে, পরে কথা বলবো। রাখি মা। এক মুহূর্ত দেরি না করে শুভ্র ফোনটা কেটে দিল। ওপাশে বড় চাচি অবন্তীকে ডাকতে গিয়েও থেমে গেলেন। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনটা অফ করে দিল। তার মনে হলো যে অধ্যায় সে বন্ধ করে এসেছে তার ধুলো আর সে উড়তে দেবে না। অন্যদিকে অবন্তীর ঘরে তখন এক নিস্তব্ধ রাত। টেবিলের উপর পড়ে থাকা শুভ্র সেই পুরনো নীল ডায়েরিটা অবন্তীকে বারবার ডাকছে। এক অদ্ভুত কৌতূহল আর অপরাধবোধ থেকে সে ডায়েরিটা হাতে নিল। প্রথম কয়েকটা পাতা উল্টাতেই সে থমকে গেল। শুভ্রর হাতের লেখাটা সুন্দর, একদম পরিষ্কার। আজ অবন্তী আপুকে বললাম, তুমি যখন নীল শাড়ি পরো
তখন তোমাকে একদম আকাশের থেকেও নেমে আসা পরীর মতো লাগে। অবন্তী আপু যথারীতি রেগে গিয়ে বলল, বেয়াদব ছেলে, বড় বোনের সাথে ফাজলামি করিস? আমি মনে মনে হাসলাম। রাগলে ওকে আরও বেশি সুন্দর লাগে। এই রাগটা দেখার জন্যই তো আমি বারবার ওর পেছনে লাগি। আজ অবন্তী আপুর প্রিয় চকলেট আইসক্রিম আমি একা খেয়ে ফেলেছি। ও যখন জানলো তখন ঝাড়ু নিয়ে আমাকে সারা বাড়ি দৌড় করিয়েছে। দৌড়াতে দৌড়তে আমার দম ফেটে যাচ্ছিল, কিন্তু ওর ওই হাসিমাখা রাগী মুখটা দেখে মনে হচ্ছিল আরও 10 মাইল দৌড়াতে পারি। ও জানে না ওকে রাগাতেই আমার আসল সুখ। লেখাগুলো পড়তে পড়তে অবন্তীর ঠোঁটের কোণে অজান্তেই একটা মিষ্টি হাসি ফুটে উঠল। সে আনমনে বিড়বিড় করে বলে উঠল,